দেখো আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত ক্লদিং, যে তোমাদের বইটার নামই হচ্ছে ক্লদিং ওয়ান, ক্লদিং টেকনোলজি। তো সেই হিসাব করলে হচ্ছে আজকে আমরা প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের ক্লদিং এর চ্যাপ্টার, যে ক্লদিং কাকে বলে। এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো ক্লদিং এর সংজ্ঞা, তারপর বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের ইতিহাস এবং পোশাক প্রস্তুত প্রণালীর ফ্লোচার্ট। আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে এর আগের একটা ক্লাসে, যে এই অধ্যায়টাতে একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তো যেটা হচ্ছে, আমরা তাহলে যদি প্রথম অধ্যায়টার দিকে একটু চলে যাই। দেখো আমাদের একদম প্রথম যে অধ্যায়টা তোমরা দেখতে পাচ্তেছো, একদম চ্যাপ্টারটার নামই হচ্ছে ক্লদিং। আসলে অনেক সময় তোমাকে প্রশ্ন করতে পারে যখন তুমি ভাইবা পরীক্ষা দিতে যাবা, যে আসলে ক্লদিং কাকে বলে। আমাদের এখানে 1.1-এ ক্লদিং এর একটা সংজ্ঞা দেওয়া আছে, যে ক্লদিং শব্দটি সাধারণত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ক্লথ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কাপড়, এবং ক্লদিং শব্দের অর্থ হচ্ছে কাপড়ের সাহায্যে বিভিন্ন ডিজাইনের পোশাক প্রস্তুত করার যে কৌশলটাকে আছে। তার মানে আমরা যখন এই ক্লদিং টেকনোলজি পড়তে যাব, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ক্লদিং কাকে বলে, তখন আমরা সব এক কথায় বলবো কি, যে ক্লদিং শব্দের অর্থ হচ্ছে কাপড়ের সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক প্রস্তুত করার যে কৌশলটাকে, সেটাকে হচ্ছে আমাকে এক কথায় ক্লদিং বলা হয়। আর এখানে বলতে কি, যেমন টান এবং পরান সুতার প্রয়োজন হয়, তেমনি পোশাক প্রস্তুতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাপড়, অ্যাক্সেসরিজ মানে হচ্ছে যন্ত্রপাতি, যেমন হচ্ছে তুমি যদি একটা টি শার্ট প্রস্তুত করো বা হচ্ছে একটা শার্ট প্রস্তুত করো, এখানে তোমার বেসিক কিছু জিনিস লাগবে, যেটাকে আমরা অ্যাক্সেসরিজ বা যন্ত্রপাতি বলি। কি কি লাগতে পারে? তো সেটাকে বটন লাগতে পারে, মেয়েদের ক্ষেত্রে লেস, ইলাস্টিক, এরকম বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমাদের সাধারণত ক্লদিং কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোট কথা, একটা কাপড়ে মূল অংশ ছাড়া কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব জিনিসগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু আমাদের অ্যাক্সেসরিজ হিসেবে আমরা এগুলোকে বলে থাকি। তো এটা পড়তে গেলে আমাদের বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের ইতিহাসটা আমাদের এখানে দেয়া আছে। আমরা এখান থেকে এগুলো না পড়ে সরাসরি আমরা কি করব, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্নগুলো আমরা সলভ করব। কারণ বইয়ের ভিতরে সাধারণত বিস্তারিত অনেক কিছু আছে, এরকম ভাবে করতে গেলে আমরা সিলেবাসটা আসলে সচরাচর শেষ করতে পারবো না। তা আমাদের টার্গেট হচ্ছে আহ, এটার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুলো শেষ করা। তবে তার আগে তোমরা স্ক্রিনে একটু দেখো, এই স্ক্রিনে হচ্ছে পোশাক প্রস্তুতির একটা ফ্লোচার্ট দেওয়া আছে। আমি আগেই বলছি যে তোমাদের যদি পঞ্চম পর্বে মিড টার্ম পরীক্ষা হয়, মিড টার্ম পরীক্ষায় এই প্রশ্নটা একদম বাধ্যতামূলক থাকবেই। এটা এটা মাথায় রেখো, পোশাক প্রস্তুতির ফ্লোচার্ট। পাশাপাশি যেটা হচ্ছে কি, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ, এই পোশাক প্রস্তুতির ফ্লোচার্টটা। হ্যাঁ, তা আমরা একটু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি একটু ইয়ে করি। দেখো, দেখতে পাচ্ছ তো তোমরা না স্ক্রিনটা? দেখতে পাচ্ছ দাকিন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখানে আমরা তো হ্যাঁ, দেখা যায়। এলোমেলো, হ্যাঁ আমরা তো এলোমেলো সবকিছু করে লাভ নাই। আমরা সাধারণত সবসময় জানি যে কারিগরি শিক্ষা বোর্ডে যেগুলো বোর্ড প্রশ্নগুলো যেগুলো আসে, বোর্ড প্রশ্নগুলোই আমরা সাধারণত সলভ করি। তখন তবে অনেক সময় কি হয়, বোর্ড প্রশ্নগুলো পড়তে গিয়ে অনেকগুলো বিষয় আমাদেরকে পড়তে হয়। তো আমাদের প্রথম অধ্যায়টাতে 5 নাম্বার যে প্রশ্নটা আছে, বাংলাদেশে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় কত সালে, এটা বাকাশি বলতে আসছে। এটাকে বলা হয়েছে 1960 সালে ঢাকার উর্দু রোডে বাংলাদেশে প্রথম এই গার্মেন্টস ফ্যাক্টরিটা চালু হয়। এটা হচ্ছে 1960 সালে। তবে তার আগে এখানে দুইটা শব্দ আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে গার্মেন্টস শব্দের অর্থ কি। বলা হয়েছে গার্মেন্টস শব্দের অর্থ কি হচ্ছে পোশাক, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাপারেল বলি। অ্যাপারেলটাকে আমরা গার্মেন্টস বলি। আর অ্যাপারেল শব্দের অর্থ কি? অ্যাপারেল শব্দ হচ্ছে পোশাকের ফ্যাশন বা ডিজাইন। তার মানে ঘুরে ফিরে দেখো, গার্মেন্ট শব্দের অর্থ অ্যাপারেল, আবার অ্যাপারেল শব্দের অর্থ পোশাকের ফ্যাশন বা ডিজাইন। তার মানে আমরা প্রথম যে পৃষ্ঠাটা পেজটা আছে ওইখান থেকে একটা কোশ্চেন জানতেছি, বাংলাদেশে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় 1960 সালে ঢাকার উর্দু রোডে। এরপরে আমাদের যে জিনিস আমরা শিখবো, যখন এখানে আছে যে গার্মেন্টস সেকশনে একটা শার্টের 5টি অংশের নাম, এটা আমাদের মনে হয় যে না পড়াইলেও সবাই বলতে পারবে, যে একটা শার্টের হাতা থাকে, কলার থাকে, শোল্ডার মানে কাঁধের যে অংশটা থাকে, পকেট, বোতাম স্ট্যান্ড থাকে। আবার যদি আমি জিজ্ঞেস করি একটি প্যান্টের 3টি অংশের নাম বলো, তোমরা জানবা যে জিপার ফ্লাই, ওয়েস্ট বেল্ট, বেল্ট লুপ। তেমনি পুরুষদের যদি বলি যে পুরুষদের কয়েকটি পোশাকের নাম বলো, তোমরা কিন্তু বলতে পারো পুরুষদের কয়েকটি পোশাক যেমন কি হইতে পারে, শার্ট, প্যান্ট, ট্রাউজার, গেঞ্জি, পাঞ্জাবি। আবার যদি বলি যে মহিলাদের কয়েকটি পোশাকের নাম বলো, ওড়না, শাড়ি, পায়জামা, কামিজ, এরকম। কিন্তু আবার বাচ্চাদের পোশাকের নাম বললেও বলতে পারবা। এগুলো কিন্তু পড়ার কোনো বিষয় না, কারণ আমরা এইসব জিনিসগুলো কিন্তু সম্পর্কে সবাই জানি। তো একটা জিনিস হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, 1 নাম্বার অধ্যায় থেকে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো খুবই কম আছে। তবে যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু দেখতেছো স্ক্রিনে, সংক্ষিপ্ত একটা কোশ্চেন আছে, যে পোশাক প্রস্তুতির সংজ্ঞা দাও। কারণ আমাদের বইটার নামই যেহেতু ক্লদিং, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। অথবা ক্লদিং, এটাকে যদি আমি ইংরেজিতে বলি ক্লদিং টেকনোলজি, বাংলায় করলে পোশাক প্রস্তুতির সংজ্ঞা দাও।
তো এখানে কি বলা হয়েছে, পোশাকের সাথে সম্পর্কযুক্ত যে কোনো প্রযুক্তি প্রয়োগ বা ব্যবহার এবং তৎসম্পর্কিত যাবতীয় কলা কৌশলকেই পোশাকের প্রযুক্তি বলা হয়। অর্থাৎ কি, একটা পোশাক প্রস্তুত করতে গেলে তুমি সেখানে কি কি অ্যাক্সেসরি যন্ত্রপাতি ব্যবহার করতেছো, কি কি মেশিন ব্যবহার করতেছো, কি রং ব্যবহার করতেছো, সবগুলো মিলেই যে প্রযুক্তিটা, সেটাকে আমার বলা হয়েছে পোশাক প্রস্তুতি অর্থাৎ ক্লদিং টেকনোলজি। মানে সহজ কথায় মাথায় রাখবো কি, আমাদের সংজ্ঞাটা মুখস্থ করা দরকার নাই। ক্লদিং টেকনোলজি মানে হচ্ছে কি, একটা কাপড় প্রস্তুত করতে গেলে আমাদের যেই সব বিষয়গুলো অর্থাৎ যেই সব সিস্টেমগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, এই সবগুলোকেই একসাথে আমাকে বলা হয় ক্লদিং টেকনোলজি। এরপরে আমাদের একটা কোশ্চেন বোর্ডে আসছে, সেটা হচ্ছে গার্মেন্টস উৎপাদন প্রণালীর বিভিন্ন ধাপ। আমরা কিন্তু একটা খেয়াল রাখবো, আমরা কিন্তু আলোচনা করতেছি গার্মেন্টস নিয়ে, ঠিক আছে? গার্মেন্টস এর কয়েকটা ধাপ কি হইতে পারে। গার্মেন্টস এর একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কাটিং, আমার একটা কাপড় কাটতে হবে। সুইং, আমাকে একটা কাপড় সেলাই করতে হবে। ফিনিশিং, আমারটাকে এই কাপড়টাকে ত্রুটি মুক্ত করতে হবে। তার মানে কেউ যদি আমাদেরকে বলে যে গার্মেন্টস উৎপাদনের ক্ষেত্রে তিনটা ধাপের, তার মানে এটা কিন্তু আমাদের উইভিং এর কথা বলে নাই, নিটিং এর কথা বলে নাই, সরাসরি বলছে গার্মেন্টস, যেখানে তৈরি পোশাক শিল্প তৈরি করা হয়। এবং এই গার্মেন্টস এর ক্ষেত্রে আমাদেরকে মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাকে এখানে কাটিং সেকশন আছে, সুইং সেকশন আছে এবং ফিনিশিং সেকশন আছে। এই তিনটা সেকশন মিলেই হচ্ছে আমাদের এই বিষয়টা, ঠিক আছে? এটা যেন সবার একটু মাথায় থাকে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কাটিং সেকশনের কাজ কি, ধর আমি জিজ্ঞেস করলাম যে ইকরাম, কি ইকরাম কাটিং সেকশনের কাজ কি, ইকরাম তুমি বলো তো কাটিং সেকশনের কাজ কি। এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে। ইকরাম, শুনতেছো? স্যার দেখি নেই প্রশ্ন। জি স্যার। ধরো, আচ্ছা তুমি আমাকে বলো কাটিং মানে কি, তুমি কাটিং বলতে কি বুঝো? কাটিং মানে মানে হচ্ছে কাটা না, কাপড়ের। কাটা। হ্যাঁ, হ্যাঁ, জি কাটিং স্যার, মানে কাটা, হচ্ছে হ্যাঁ। কাটা। And তার মানে কি, জি। যেহেতু আমরা গার্মেন্টস নিয়ে পড়তেছি, সবসময় খেয়াল রাখবা, মুখস্থ করার দরকার নেই। আমরা পড়বো কাটিং সেকশন। জি। কাটিং সেকশনের কাজ কি গার্মেন্টসে, আমাকে বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী ওই বিভিন্ন ডিজাইন অনুযায়ী কাপড়টাকে কাটতে হবে, যে সেকশনে কাটে ডিজাইন এটাই কাটিং। কেটে কাটতে হবে, হ্যাঁ, হ্যাঁ। শেষ। আমরা জি। যদি বলি সুইং সেকশনের কাজ কি, বলবো কি, ওই যে আমি যে কাপড়টাকে কাটছি, ওই কাপড়টাকে সেলাইয়ের মাধ্যমে, সেলাই সুতার মাধ্যমে ওটাকে জোড়া দেওয়া হচ্ছে সুইং সেকশনের কাজ। আবার ফিনিশিং সেকশনের কাজ কি, সিং সেকশন। ফিনিশ, হ্যাঁ, যেমন ফিনিশিং কি, একটা শার্ট যখন আমরা আহ, জি। ধুইলাম, শার্টটা কিন্তু ভাঁজ পড়ে যায়, তাই না? তবে শার্টটাকে আমরা কি কাজ হ্যাঁ। করি, ফিনিশিং এর ক্ষেত্রে আয়রনিং করি, বাসায় আয়রন করি না, ফোল্ডিং মানে কাপড়টাকে ভাঁজ জি। করি। আর যদি বিক্রির জি। উদ্দেশ্য হয় সেগুলো আমাকে প্যাকিং করি, কার্টুনিং করি। তার মানে কাটিং, হ্যাঁ। সুইং এবং ফিনিশিং বিষয়গুলো কিন্তু একদম সহজ। প্রশ্নের মধ্যে উত্তর আছে। কিসের মধ্যে উত্তর আছে? প্রশ্নের মধ্যে উত্তর আছে। প্রশ্নের মতো। গার্মেন্টসে কেন কাটিং করব? প্রয়োজন অনুসারে বিভিন্ন ডিজাইন অনুসারে কাটিং করব। কেন সেলাই স্যার করব? একটু কাপড়ের, মানে হ্যাঁ, একটু মানে প্রশ্ন যদি একটু ভালো মতো বোঝা যায় তাহলে উত্তরটা ওইটার থেকে মানে হ্যাঁ, একটু ক্লু নিতে পাওয়া যেতে যায় আর পারবা, কি। তাই না? হ্যাঁ, যেমন ফিনিশিং কাজ কি জি। তুমি জানতে হবে, আমার ফিনিশিং আমি কি কি করতে পারি। ফিনিশিং এবার আমি চারটা কাজ স্যার, করতে পারি। চারটা কাজ আমার কি কি, এখানে আমি আয়রনিং নেটওয়ার্কের করতে সমস্যা, কিন্তু শব্দটা পারি, ক্লিয়ার আসে না। আয়রন করে ফোল্ডিং করতে পারি, মানে ভাঁজ করতে পারি, ভাঁজ করার পরে প্যাকিং করতে পারি, কার্টুনিং করতে পারি, ঠিক না? এরপরে যেটা আছে জি। দেখো, পোশাকের বিভিন্ন প্রকার শ্রেণীগুলোর নাম, অর্থাৎ একটা পোশাক কি কি ধরনের শ্রেণীর হইতে পারে। এখানে বলছে একটা পোশাক হইতে পারে সাধারণত একটা মানুষের শরীরের উপরিভাগের পোশাক হইতে পারে, নিচের ভাগের পোশাক হইতে পারে, বহির বিভাগের অর্থাৎ জামার ভিতরে, যেমন আমরা যখন টি শার্ট বা শার্ট পরি, আমরা কিন্তু ভিতরে একটা গেঞ্জি পরি। এমন বহির বিভাগের পোশাক হইতে পারে, শরীরের সাথে লাগানো পোশাক, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, শিশুদের পোশাক। তার মানে যদি কেউ জিজ্ঞেস করে পোশাকের বিভিন্ন প্রকার শ্রেণীগুলোর নাম, এখানে কিন্তু বলে নাই যে পোশাকের শ্রেণীগুলো কত প্রকার। তার মানে তুমি দুই একটা কম লিখলেও কিন্তু তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি বলবা কি স্যার বাচ্চাদের পোশাক, মহিলাদের পোশাক, ছেলেদের পোশাক, একটা শরীরের উপরের অংশের পোশাক, শরীরের নিচের অংশের পোশাক, শরীরের ভিতরের পোশাক, শরীরের বাইরের পোশাক, শেষ। তার মানে কিন্তু পোশাকের বিভিন্ন প্রকার শ্রেণীগুলোর নাম কিন্তু আমরা জেনে ফেললাম। হ্যাঁ, এখন এই এতটুকুই কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, ঠিক আছে? এতটুকুই আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত। এখানে আবারও বলে দিই, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শুধু এই কয়েকটা পড়লে আমাদের কমন পড়বে, একটা প্রশ্ন আমাদের এখান থেকে কমন পড়বেই। তবে রচনামূলক প্রথম অধ্যায়ে দুইটা রচনামূলক আছে। একটা হচ্ছে কি, পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্ববাজারে বাংলাদেশের একটা ভূমিকা আছে। তোমাদের এই বইটা যখন আমরা পড়তে যাবা, আমরা আর একটা প্রশ্ন আছে কি, 3 নাম্বার, পোশাক প্রস্তুতির ফ্লোচার্ট দেখাও। আবারও বলে দিই, এই যে পোশাক প্রস্তুতির যে ফ্লোচার্ট দেখা হচ্ছে রচনামূলক যে 3 নাম্বারটা, এটা হচ্ছে তোমাদের এই পুরো বইটার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জাস্ট এই দুইটা প্রশ্ন সম্পর্কে আজকে প্রাথমিক একটু ধারণা দিব। হ্যাঁ, আমরা যদি বাংলাদেশের পোশাক প্রস্তুতির যদি একটু ফেরত যাই, আমি একটু বইটাকে, যেমন বাংলাদেশের পোশাক রচনা হিসেবে 1.3, তোমাদের এই বইটাতে 1 দশমিক অর্থাৎ 20 নাম্বার পেজে, তোমরা যদি বই কিনা থাকো বা পিডিএফটা দেখে থাকো, এখানে 1.30 পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্ববাজারে বাংলাদেশের ভূমিকা, এই কোশ্চেনটা কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে আমাদের যে বাংলাদেশের পোশাক শিল্পের যে ইতিহাস, বাংলাদেশ গার্মেন্টস এর পোশাক শিল্পের যে ইতিহাসটা 1.2তে তোমরা পাবা।
অর্থাৎ এই পোশাক শিল্পটা কত সালে বাংলাদেশে চালু হয়েছে, বাংলাদেশে এখানে লেখা আছে রেডিমেড পোশাক তৈরির ইতিহাস মাত্র 172 বছরের প্রাচীন ইতিহাস। এখান থেকে তোমরা কিভাবে এটা সহজভাবে পড়বো আমি একটু বলে দেই। এখান থেকে তোমরা দেখবা যে কোথায় সাল উল্লেখ করা আছে, দেখবা যে কোথায় সাল আছে। অর্থাৎ এখানে এই সালগুলো একটু খেয়াল রাখবে যে বাংলাদেশের পোশাক কবে থেকে চালু হয়েছিল, 172 বছর আগে চালু হয়েছে। ইংরেজরা কবে চালু করছিল, 1829 সালে চালু করছিল। তখন কতটা সেলাই মেশিন ছিল, 80টা সেলাই মেশিন ছিল। ব্রিটেনে কবে চালু হয়েছিল, 1866 সালে চালু হয়েছিল। ইংরেজরা কত সালে বাংলাদেশে চালু করছিল, 1966 সালে চালু করছিল। তখন কত পিস টি শার্ট রপ্তানি করছিল, 10,000 পিস টি শার্ট রপ্তানি করছিল। বাংলাদেশ 1982 সালে কত মিলিয়ন ডলার আয় করছিল। জাস্ট পড়বা কিভাবে ইতিহাসটা, শুধুমাত্র সালগুলা খেয়াল রাখবা। তুমি যদি 8টা থেকে 10টা সাল এবং সংখ্যা খেয়াল রাখতে পারো, যে 1972 বছর আগে কি হয়েছে, 1982-তে কি হয়েছে, 1986-তে কি হয়েছে, 1960 সালে কি হয়েছে, বাংলাদেশের প্রথম গার্মেন্টস কত সালে স্থাপিত হয়েছিল, সেই গার্মেন্টস এর নাম কি, আমরা কত পিস টি শার্ট রপ্তানি করতে পারছি, এবং বৈদেশিক বাজারে আমরা ঠিক কত মিলিয়ন ডলার উল্লেখ করতে পারছি, এবং সেটা 98-99 সাল পর্যন্ত কতটুকু বাড়তে পারছে, বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস সংখ্যা কতটা আছে, ঢাকায় কতটা আছে এবং চট্টগ্রামে কতটা আছে। এই সংখ্যাগুলো তখন তোমরা কি করবা জানো, একটা কাগজ নিবা, খাতা কলম নিবা, নিলে শুধুমাত্র পয়েন্ট লিখবা, 1972 লিখবা, 1866 লিখবা, 1981, 1982, 1998, 1999 লিখে এটা সামনে সামনে তখন মুখস্থ করবা যে 1981 সালে কি হয়েছিল, 82 সালে কি হয়েছিল। তখন তুমি নিজের প্রশ্ন করলে, তুমি যদি জানো যে 81-তে কি হয়েছে, 82-তে কি হয়েছে, তখন তুমি ওই যখন ফাইনাল পরীক্ষা যখন যদি কখনো আসে যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ইতিহাস বর্ণনা করো, তখন তুমি ওই সালগুলো যদি তোমাদের মুখস্থ থাকে, তাহলে কিন্তু তোমাদের এই পুরোটার পড়ার দরকার হয় না। কি বলছি বুঝতে পারছো? আর নর্মালি ক্লদিং এ একটা রচনামূলক তোমার 6 মার্কের জন্য থাকে, তো 6 মার্কের জন্য যদি আমি 1.5 পৃষ্ঠা, আমি যদি 8টা 10টা সাল খেয়াল রাখতে পারি এবং আমাদের গার্মেন্টস কতটা আছে এই তথ্যগুলো যদি খেয়াল রাখতে পারি, তাহলে দেখবে যে আমাদের প্রায় 2 পৃষ্ঠা হয়ে যাবে। এটা হচ্ছে কি পড়ার সিস্টেম, কারণ এগুলো হচ্ছে অনেক বর্ণ, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার কোশ্চেন। আমাদের এলোমেলো ভাবে পড়া দরকার নাই, আমরা সালগুলার আগে সাজাবো যে কত সাল থেকে 1966, 66-র পরে 70, 71, 72, 81, 82, 91, 92 এবং 98, 99, 2004, এরকম ভাবে আমরা সালগুলার সাজাবো, যাতে একটা ইতিহাস এটার মধ্যে টোটালি মোটামুটি ধরনের একটা ইতিহাস এখানে লেখা থাকে। আমার কোশ্চেনটাকে সবাই বুঝতে পারছো? এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবা? সিফাত বা খোকা, আমার এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা, যে প্রশ্নের উত্তরটা তোমরা জি কিভাবে স্যার। দিবা? আমি কি বলছি বুঝতে পারছো? যে এগুলো একদম মুখস্থ, টানা মুখস্থ করা দরকার জি নেই, স্যার, তাহলে পরীক্ষার বুঝছি। হলে গেলে ভুলে যাবা। শুধুমাত্র কিছু বেসিক আইডিয়া মনে রাখবা, তাহলে আমাদের দেখা গেছে যে এই রচনামূলকটা আমরা সলভ করতে পারবো। তবে সব থেকে গুরুত্বপূর্ণ আমার হচ্ছে যে এই বিষয়টা, যে এই রচনামূলকটা এখন আমরা পড়বো, এটাই হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য একটা পড়া হিসেবে থাকতে আর কি। দেখো এই যে 1.4, একটা গার্মেন্টসে একটা পোশাক সাধারণত কিভাবে তৈরি করা হয় সেখানে এখানে দেওয়া আছে। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ। আমি একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের, যাতে অনেকে তো মোবাইলে, তোমরা যাতে মোবাইলে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি একটু বড় করে দিচ্ছি, এখন তো মোটামুটি একটু বড় করে দেখা যাইতেছে না? আমি একটু আরেকটু বড় করে দিচ্ছি, মোটামুটি দেখা যাচ্ছে না একটু বড় করে? মোবাইল থেকে যারা দেখতেছো, জি স্যার, বোঝা যায়, সমস্যা নেই। হ্যাঁ, জি স্যার, দেখা দেখো যাচ্ছে। এখানে এক পাশে হচ্ছে পার্শ্ব অপারেশন, যেটাকে আমরা সাইড অপারেশন বলি। মূল হচ্ছে মাঝখানেরটা অপারেশন, এবং পদ্ধতি, পদ্ধতি মানে কিভাবে করছি। আমরা যখন গার্মেন্টস একটা পোশাক তৈরি করতে যাই, প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয়, দেখো, ডিজাইন অথবা স্কেচ। স্কেচ মানে হচ্ছে কোনোটা কিছুর প্রতিচ্ছবি। অর্থাৎ আমি কি বানাবো, আমি ধরো একটা শার্ট বানাবো, আমি ধরো একটা শার্টের মধ্যে কার্টুনের ছবি দিব, গাছের ছবি দিব, গাড়ির ছবি দিব, বা যে কোনো কিছু দিব না কেন, আমাকে আগে থেকে একটা ডিজাইন করে রাখতে হবে। এবং সেটা কিভাবে করব? ম্যানুয়াল কম্পিউটার, অর্থাৎ হাতের মাধ্যমে। অটোমেটিক কম্পিউটার তো আর কাজ করবে না, তাই না? অটোমেটিক কম্পিউটার তো আর আমার প্রয়োজন বুঝবে না। তখন আমি কি করব? বিভিন্ন গ্রাফিক সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমি একটা ডিজাইন তৈরি করব, এবং সেটা করব হাতের মাধ্যমে। এরপর এই ডিজাইনটা যখন আমার একটা ফাইনাল ডিজাইন হবে, ফাইনাল ডিজাইনের পর আমি তখন কি করব? একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করব। এই ডিজাইনটাকে তখন আমি একটা প্যাটার্ন কাগজ, প্যাটার্ন কাগজটা হচ্ছে কি একটা শক্ত কাগজের মধ্যে, কিসের মধ্যে আমি করব? একটা শক্ত কাগজের মধ্যে আমি এই ডিজাইনটাকে করব। এতক্ষণ কিন্তু খেয়াল রাখো, এতক্ষণ কিন্তু আমি একটা ডিজাইন স্কেচ দাঁড় করাইছি। এখন আমি কি করব? এই ডিজাইনটাকে যাতে আমি প্রিন্ট আউট করে বের করতে পারি। কি করে বের করতে পারি? প্রিন্ট আউট করে বের করতে পারি। আমি একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করবো, এবং এই প্যাটার্ন ডিজাইনের কাজটাও কিন্তু আমি ম্যানুয়াল কম্পিউটারের মাধ্যমে করব। কিসের মাধ্যমে করব? একটা ম্যানুয়াল কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমি এই কাজটা এখান থেকে করব, প্যাটার্ন ডিজাইনটা তৈরি করব। এবং এটা যে পাঁচশো অপারেশন আসে সেটাকে বলা হয় একটা ব্লক প্যাটার্ন। এটাকে বলা হয় সাধারণত কি একটা স্যার, ব্লক। হ্যালো হ্যাঁ বলো, শুনতেছি। স্যার। হ্যাঁ বলো। স্যার, মানে এই প্যাটার্ন ডিজাইন এগুলো কি আলাদা কোর্স আছে, যে মানে হ্যাঁ কাপড়ের তোমার, ডিজাইনের উপরে? হ্যাঁ কাপড়ের ডিজাইন যখন তুমি যখন যাবা না,
তুমি যখন সামনের সেমিস্টারে যাবো ওইখানে তোমার টেক্সটাইল ডিজাইন এন্ড কালার, ফ্যাশন এন্ড ডিজাইন, এরকম ভাবে তোমার পর্যায়ক্রমে ডিজাইনের উপরে কোর্স আছে। ঠিক আছে? কি বলতে বুঝতে পারছো? আর ঢাকাতে হুম, বিভিন্ন এগুলো বিভিন্ন ধরনের এই কোর্স গুলো তোমার করাই থাকে। ঠিক আছে? এখন দেখো, আমরা তো ডিজাইন স্কেচ করলাম, প্যাটার্ন ডিজাইন করলাম। এই জি স্যার। প্যাটার্ন ডিজাইনের পরে আমরা দুইটাই কিন্তু কম্পিউটারের মাধ্যমে করছি। এরপর আমাকে একটা স্যাম্পল তৈরি করতে হবে, কারণ আমি তো একসাথে আমার অনেকগুলো একটা কাকা প্যাটার্ন তৈরি বলছিল করবো না। কেমন করতে হবে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখা গেছে এখানে আমাদের কি করতে হবে, আমরা একটা স্যাম্পল মেকিং করবো। আমি প্রথম কি করলাম, ডিজাইন স্কেচ তৈরি করলাম, একটা প্যাটার্ন তৈরি করলাম, এরপর আমি একটা স্যাম্পল তৈরি করতে হবে। সাধারণত আমরা স্যাম্পলটা কেন তৈরি করি, বড় ধরনের ভুল যাতে না হয়, এই কারণে আমরা ত্রুটিগুলো দূর করার জন্য একটা স্যাম্পল তৈরি করি। এখন দেখো, স্যাম্পলের সাথে স্যাম্পলের নিচে আছে প্রোডাকশন প্যাটার্ন। প্রোডাকশন প্যাটার্নটা কখন হবে, স্যাম্পলটা যখন তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে, স্যাম্পলটার একটা দাম নির্ধারণ করতে হবে। দেখো বাম পাশে লেখা আছে, স্যাম্পল থেকে একটা অ্যারো চিহ্ন বাম পাশে চলে আসছে, মূল্য নির্ধারণ। তার মানে আমি স্যাম্পলে একটা পোশাক তৈরি করলাম, এই স্যাম্পলে পোশাকটাকে তৈরি করতে গেলে আমাকে একটা দাম ঠিক করতে হবে। ঠিক আছে? যে আমি এই দামটা আসলে আমাকে বাজারে কত টাকা নিতে পারে। যখন আমি এই বাজারের আমার মূল্য প্রাইসের সাথে দেখবো যে নাই, আমি যদি বাজারে এই প্রাইসটাতে বিক্রি করলে আমার একটা লাভ হইতে পারে, তখন আমি তৈরি করবো একটা প্রোডাকশন প্যাটার্ন। প্রোডাকশন মানে কি, ফাইনাল প্রোডাকশন মানে কি, কোনো কিছু তৈরি করা। তৈরি করার জন্য একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তার মানে আমি প্রথম তৈরি করলাম ডিজাইন স্কেচ, এরপর আমি তৈরি করলাম প্যাটার্ন ডিজাইন, এরপর আমি তৈরি করলাম স্যাম্পল মেকিং। এরপর আমি যেটা তৈরি করলাম সেটাকে বলা হচ্ছে কি, প্রোডাকশন প্যাটার্ন। প্রোডাকশন প্যাটার্নটার আর স্যাম্পল মেকিং এবং প্রোডাকশন প্যাটার্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে আগে মূল্যটা নির্ধারণ করতে হবে। ঠিক আছে? এরপর আমি যেটা করতেছি সেটা হচ্ছে গ্রেডিং। গ্রেডিং মানে আমরা জানি কি, আমাকে গ্রেডিং মানে হচ্ছে আমাকে ভাগ করতে হবে, এটা আমাকে হাতের মাধ্যমে করতে হবে। আমরা সাধারণত বলি এ গ্রেড, বি গ্রেড। আমরা যে রেজাল্ট, যেমন ধরো হচ্ছে তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হয়, এ গ্রেড, বি গ্রেড, আমরা গ্রেড দিয়ে এটাকে ভালো মন্দটা বুঝি, তাই না? তেমনি আমরা যখন প্রোডাকশন প্যাটার্ন হবে, আমাকে বিভিন্ন অংশগুলোকে আমরা বিভিন্ন গ্রেড অনুসারে সাজাবো, যে কোনটাকে কোনতম গ্রেডে আমরা নিব। যখন আমি গ্রেডিংটা তৈরি করবো তখন আমাকে মার্কার, আমরা কিন্তু প্যাটার্ন এবং মার্কার কাকে বলে আমরা শিখছি। প্যাটার্ন হচ্ছে একটা শক্ত কাগজের মধ্যে পোশাকের প্রতিচ্ছবি তৈরি করা, আর মার্কারটা হচ্ছে একটা পাতলা কাগজের মধ্যে তৈরি করা। তার মানে গ্রেডিং এর পরে আমরা একটা মার্কার তৈরি করব। কারণ আমার মূল কাজ কি, আমি বলতে একবার বলছিলাম যে গার্মেন্টস এর মূল কাজ হচ্ছে কাটিং করা। কাটতে গেলে আমাকে প্যাটার্ন অবশ্যই দরকার আছে, এবং প্যাটার্ন তৈরি করতে গেলে আমাকে মার্কার এবং এগুলো বিভিন্ন কিছু দরকার আছে, যার কারণে আমরা মার্কারটা তৈরি করব। মার্কারটা আমরা কিভাবে তৈরি করব, একটা মিনি কম্পিউটার পূর্ণ আয়তনের, এটার কাজ হচ্ছে শুধুমাত্র মার্কারটাকে কম্পিউটার মাধ্যমে তৈরি করা। পূর্ণ আয়তনের একটা মিনিয়েচার কম্পিউটারের মাধ্যমে আমরা তখন এই মার্কারটাকে তৈরি করতে পারবো। যখন আমি মার্কারটাকে তৈরি করব তখন ওই যে দেখো, আমরা এর আগে কিন্তু গ্রেডিং করছিলাম, গ্রেডিং এর পরে করছি মার্কার মেকিং, তারপরে এবার আমি মূলত কাপড়টাকে গ্রেডিং করব। কাপড়টাকে গ্রেডিং করবো, যে এই কাগজটা করতে গেলে আমাকে কাপড়টাকে কি কিভাবে সাজাইতে হবে, কোথায় আমার কলার থাকবে, কোথায় পকেটটা বসবে, কোথায় আমার হাতাটা থাকবে। যদি আমি গ্রেডিংটা না করি, তাহলে দেখবে যে তুমি শার্ট করছো, তোমার পকেট চলে গেছে পিছন দিকে, বা সাথে একটা হাতা নাই, এরকম হইতে পারে, ভুল হইতে পারে। কি বলতে বুঝতে পারছো? যার কারণে আমার কাপড়টাকে মার্কারের পর থেকে কাপড়টাকে গ্রেডিং জি করে স্যার। সাজাই নিতে হবে। এবং এটাকে আমি কিভাবে সাজাবো, ম্যানুয়াল পাওয়ার অটোমেটিক আয়রন প্রেসের মাধ্যমে। আয়রন মানে কি, যেগুলো দিয়ে আমাদের সাধারণত বাষ্প দিয়ে আমি সাধারণত কোনো কিছুকে সোজা সমান্তরাল করি। যদি এখানে ভাঁজ পড়ে থাকে তাহলে কিন্তু আমার কাপড়টাকে গ্রেডিং করতে সমস্যা হবে। এবং দেখো কাপড় গ্রেডিং এর বাম পাশে লেখা আছে ইন্সপেকশন। ইন্সপেকশন মানে কি, এটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাকে বের করতে হবে। তারপর গ্রেডিং এর পরে যেটা আছে সেটা হচ্ছে সর্টিং এন্ড বান্ডিলিং। আমরা জানি কি সর্টিং করি কেন, আমাদেরকে সাধারণত বান্ডেলিং মানে আমরা প্যাকেজ করি, প্যাকেজ করার জন্য আমরা এগুলাকে বিভিন্ন ভাবে সাজাই। সর্টিং মানে কি, আমাদের এম সাইজ, এল সাইজ, ডাবল এক্সেল বিভিন্ন সাইজের থাকতে পারে, ওগুলোকে আমরা সর্টিং করে আগে আলাদা আলাদা করে নিব কোথায় এম সাইজটা, পরে ওগুলাকে আমরা সহজভাবে বান্ডেলিং এর জন্য রাখবো। এবং এটাকে যখন আমরা করব, দেখো বাম পাশে লেখা আছে ফিউজিং রোলার প্রেস। আমরা সাধারণত বাসা বাড়িতে সাধারণত কি করি, ছোট ছোট আয়রনের মাধ্যমে আয়রনিং করি, কিন্তু গার্মেন্টস গুলোতে আমরা সাধারণত কি করি, অনেক বড় বড় আমরা ফিউজিং রোলার প্রেস ব্যবহার করি বান্ডেলিং এর জন্য এবং সর্টিং এর জন্য। এরপর দেখো, আমরা যখন সর্টিং এন্ড বান্ডেলিংটা করে ফেলবো, তারপর আমরা সিউইং এবং অ্যাসেম্বলিং করি। সিউইং মানে হচ্ছে এটাকে আমাকে সাধারণত কোনো গুরুত্বপূর্ণ অংশটাকে আমাদের একটা কাপড়ের সাধারণত মূল অপদ্রব্য ছাড়া যদি অন্য কোনো অংশগুলো বের হয়ে থাকে, ওই অংশগুলোকে সাধারণত আমরা কেটে ফেলি, এবং সেটা করে একটা সাধারণ সেলাই মেশিনের সাহায্যে। সুইং মানে হচ্ছে আমাদের সেলাই করা, আমাদের গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমরা সেলাই করি সিউইং এবং অ্যাসেম্বলির মাধ্যমে। এবং এটা করার পরে দেখে আমরা কিন্তু ইন্সপেকশন করি, কারণ আমরা একটা কাপড় সেলাই করলাম কিন্তু ইন্সপেকশন করলাম না, তার মানে এটাতে দেখবো যে কোথাও ত্রুটি থাকতে পারে। তার কারণে সেলাই করার পরপরই আমরা এটাকে আবার ইন্সপেকশন করব। ঠিক আছে? এরপর আমরা মূলত এটাকে ফাইনাল প্রেসিং। প্রেসিং মানে ওই যে চাপ দেয়া, ফিনিশিং সেকশন আমরা যেটা নিয়ে গেলাম, সেটা আমরা কিভাবে করি, স্টিম আয়রন প্রেস। স্টিম মানে হচ্ছে একটা আয়রন আছে গার্মেন্টস গুলোতে, সাধারণত বাতাসের মাধ্যমে, গরম বাতাস দিয়ে একটা গরম টানেলের ভিতর দিয়ে আমাদের সাধারণত প্রেসিং করা হয়। কারণ ওইখানে তো সম্ভব না যে একজন দাঁড়ায় দাঁড়ায় আমাদের কি করবে, আয়রনিং করবে, তখন সেখানে কি করে, স্টিম প্রেস, এটা একটা যন্ত্র। এই স্টিম প্রেসের মাধ্যমে গরম বাতাস থাকে, এটা দিয়ে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ভাঁজগুলা দূর করা হয়। এরপর আমাদের ফাইনাল ইন্সপেকশন করে আমাদের প্যাকেজিং করে ফেলি। তার মানে এই ফ্লোচারটা যখন তোমরা পড়তে যাবা, আমরা প্রথম থেকে একটু বলি,
আগে মুখস্থ করবা অপারেশন গুলো কি কি আছে, একদম টানা মুখস্থ করে ফেলবা, যেমন ডিজাইন অথবা স্কেচ, প্যাটার্ন ডিজাইন, স্যাম্পল মেকিং, প্রোডাকশন প্যাটার্ন, গ্রেডিং, মার্কার মেকিং, কাপড় গ্রেডিং, সর্টিং এন্ড বান্ডেলিং, সিউইং, ফাইনাল প্রেসিং, ফাইনাল ইন্সপেকশন এবং প্যাকেজিং। সর্বলাস্টে এটা কোথায় চলে যাচ্ছে, ডিসপাস অথবা বায়ারের কাছে চলে যাবে। আগে মুখস্থ করবা কোনটা, মাঝখানের যে অংশটা মুখস্থ করবা, এরপর অংশটা মুখস্থ করবা ডান পাশের যেটা আছে, পদ্ধতিটা, ডিজাইনটা আমি কিভাবে করলাম, গ্রেডিংটা কিভাবে করলাম। এরপর আমরা মুখস্থ করবো যেটা বাম পাশে, যেটা পার্শ্ব অপারেশনটা আছে। যদিও এটা প্রথমে লেখার কথা, কিন্তু এটা মুখস্থ করার ক্ষেত্রে আমরা লাস্টে মুখস্থ করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমরা আগে কি কি লিখবো, উপরে তো লিখে ফেলবো পার্শ্ব অপারেশন, অপারেশন এবং পদ্ধতি, তবে লেখার ক্ষেত্রে আমরা অপারেশনটা আগে, পরীক্ষার খাতায় আগে অপারেশনটা বসাবো, লেখার পরে আমরা পদ্ধতিটা বসাবো যে এটা আমি কিভাবে করছি, তারপর আমি পার্শ্ব অপারেশনটা করব, ঠিক আছে। এটা হচ্ছে কি সম্পূর্ণটা। আর এটাতে খেয়াল রাখবে কি, এই ফ্লোচার্টটা পড়তে যায় তোমাদের প্রত্যেকটা শব্দ, যেমন প্রোডাকশন প্যাটার্ন কাকে বলে এটা আমার যেন জানতে হবে, ফিউজিং রোলার প্রেসের কাজ কি, স্টিম আয়রনের কাজ কি, স্টিম প্রেসের কাজ কি, স্টিম টানেলের কাজ কি, এগুলো যেন আমাদেরকে ভালোভাবে ধারণা রাখতে পারবে, ঠিক আছে। আমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে স্টিম আয়রন, স্টিম প্রেস এবং স্টিম টানেলের কিছু ছবি দেখাবো, এবং ফিউজিং রোলার প্রেসের কিছু ছবি আমি তোমাদেরকে দেখাবো। তাহলে কি হবে তোমাদের, যে এই ফ্লোচার্টটা পড়তে গিয়ে এই যে যেসব যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করতেছি, ওই যন্ত্রপাতির সাথে দেখতে কেমন, এটা সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে। আর কার কোনো প্রশ্ন আছে কিনা দেখো এটার উপরে। আর বাকিটা হচ্ছে তোমাদের মুখস্থ করার উপরে। মুখস্থ করবা ঠিক আছে, বাট মুখস্থ করার আগে তোমাদের প্রত্যেকটা অংশের কাজ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে, যে প্যাটার্নকে দেখতে কেমন, মার্কার দেখতে কেমন। তাহলে পরবর্তী ক্লাসটা আমি কিভাবে নিব, এই ফ্লোচার্টটাই দেখাবো, এবং ফ্লোচার্টের প্রত্যেকটা অংশের কি কি যন্ত্রপাতিগুলো দেখতে কেমন, ওগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো, ঠিক আছে। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমার কারো কোনো প্রশ্ন আছে কিনা, জি থাকলে না বলো। স্যার। এই তো, তাহলে আমাদের জি না পরবর্তী স্যার, নাই। ক্লাসটা, হ্যাঁ, তাহলে তোমরা একটু বাসায় পিডিএফ ফাইলটা একটু দেখো, ঠিক আছে। আর প্রত্যেকটা অংশের কি পরবর্তী ক্লাসটাতে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, ঠিক আছে। আর বাসায় একটু যদি সময় পাও 10 মিনিট বা 15 মিনিট এই ফ্লোচারটা একটু প্র্যাকটিস করো। কি বলতে বুঝতে পারছো, এই ফ্লোচারটা বাসায় একটু প্র্যাকটিস করো, যে সবাই একটু পারো কিনা। কারণ আমি আবারও বলে দিছি, 1 মাস আগে হোক 1 মাস পরে হোক, তোমাদের জি মিড টার্ম স্যার। পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষা এই কোশ্চেনটা মাস্ট বি 100% বাধ্যতামূলক। এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও প্রায় কোশ্চেনটা প্রায় 100% কমন একটা কোশ্চেন, ম্যাক্সিমাম পরীক্ষার সময় এই কোশ্চেনটা তোমাদের থাকে আর কি, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই থাকবে, আর সবাই চেষ্টা করে একটু